বিশ্বজুড়ে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এক ভয়ঙ্কর ক্ষমতার চাল, যার কেন্দ্রে ছিলেন কুখ্যাত আর্থিক দালাল এবং দণ্ডিত অপরাধী জেফ্রি এপস্টাইন। সম্প্রতি প্রকাশ্যে আসা লক্ষ লক্ষ পৃষ্ঠার নথি নতুন করে দেখিয়ে দিচ্ছে কিভাবে ধনী, প্রভাবশালী এবং ক্ষমতাবানদের ঘিরে তৈরি হয়েছিল এক অন্ধকার নেটওয়ার্ক, যেখানে নারী ছিল লেনদেনের মাধ্যম আর ব্যক্তিগত সম্পর্ক ছিল প্রভাব বিস্তারের হাতিয়ার। এই নথিতেই উঠে এসেছে ভারতের একসময়কার প্রভাবশালী শিল্পপতি অনিল আম্বানির নাম। এক রিপোর্ট অনুযায়ী 2017 থেকে 2019 সালের মধ্যে এপস্টাইন এবং অনিল আম্বানির মধ্যে হওয়া একাধিক বার্তা বিনিময় এখন নতুন করে প্রশ্ন তুলেছে। এপস্টাইনের সার্ভিসের পরিধি কত দূর বিস্তৃত ছিল, আর সেই জালে কারা কারা যুক্ত ছিলেন। 2017 সালের 9 মার্চ এপস্টাইন এবং অনিল আম্বানির মধ্যে একটা টেক্সট কথোপকথন হয় বলে দাবি করা হয়েছে এপস্টাইন ফাইলে। সেখানে নাকি অনিল আম্বানি লেখেন, আপনি কাকে সুপারিশ করেন? জেফ্রি এপস্টাইনের উত্তর আসে প্রায় সঙ্গে সঙ্গে একজন লম্বা সোনালি চুলের সুইডিশ মহিলা, ভ্রমণটা আনন্দদায়ক করতে। মাত্র 20 সেকেন্ড পর অনিল আম্বানির উত্তর, সেটার ব্যবস্থা করুন। এই তিনটি শব্দই, সেটার ব্যবস্থা করুন, আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। কারণ এই সংক্ষিপ্ত উত্তরটা শুধুমাত্র ব্যক্তিগত রুচির ইঙ্গিত নয়, বরং এপস্টাইনের ভূমিকা এবং কার্যপ্রণালীর দিকেই আঙুল তোলে। কথোপকথন থামেনি এখানেই, ফাঁস হওয়া বার্তাগুলো দেখাচ্ছে এই রিমাইন্ডিং টাইপ আলাপ আরও গভীরে যায়। এপস্টাইন লেখেন, এমন কোনো অভিনেত্রী বা মডেল আছেন কি যিনি আপনার পছন্দের প্রতিনিধিত্ব করেন? আশা করি তিনি মেরিল স্ট্রিপ নন, তাহলে আমি কোনো সাহায্য করতে পারবো না। অনিল আম্বানির জবাব ছিল ব্যঙ্গাত্মক ও আত্মবিশ্বাসী, 7টা আরও ভালো হবে বন্ধু। আমাদের পরবর্তী সিনেমাটা স্কারলেট জোহানসের সঙ্গে। এর উত্তরে এপস্টাইনের মন্তব্য ছিল, আমি খুশি যে আপনি বয়স্কদের চেয়ে তরুণীদের পছন্দ করেন। এই কথোপকথনের প্রেক্ষাপট আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ ওই সময় অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স এন্টারটেনমেন্ট সহ প্রযোজনা করেছিল হলিউডের সায়েন্স ফিকশন ছবি ঘোস্ট ইন দ্য শেল, যার মুখ্য চরিত্রে ছিলেন স্কারলেট জোহানসন। ফলে এই মন্তব্য নিছক রসিকতা ছিল না, বরং শিল্প ক্ষমতা ও ব্যক্তিগত রুচির এক অস্বস্তিকর মিশ্রণ। শুধু কথাবার্তা নয়, নাকি আরও কিছু। 2019 সালের মে মাসে অনিল আম্বানি নিউ ইয়র্কে যাওয়ার কথা জানালে এপস্টাইন তাকে বার্তা পাঠান, আর যদি এমন কিছু লোক থাকে যাদের সঙ্গে আপনি নীরবে দেখা করতে চান, তাহলে আমাকে জানাবেন। এই বার্তাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে কোয়াইটলি মিট শব্দটা আবারও সেই গোপন ব্যবস্থাপনার দিকে ইঙ্গিত করে, যার জন্য এপস্টাইন কুখ্যাত ছিলেন। পরবর্তীকালে দুজনের সাক্ষাৎ হয় ম্যানহাটনের আপার ইস্ট সাইডে এপস্টাইনের সেই বাড়িতেই, যে টাউন হাউস আজ বিশ্বজুড়ে কুখ্যাত। সেখানে কি কি ঘটত সেই কারণে 2008-এ দোষী সাব্যস্ত হওয়ার পরেও সক্রিয়। সবথেকে ভয়াবহ প্রশ্নটা এখানেই, জেফ্রি এপস্টাইন 2008 সালেই অপ্রাপ্তবয়স্ককে খারাপ কাজে প্রলুব্ধ করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তারপরেও 2017 থেকে 2019 পর্যন্ত তিনি কিভাবে একইভাবে প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন। এই বার্তাগুলো প্রমাণ করে দোষী সাব্যস্ত হওয়ার পরেও এপস্টাইন কার্যত নির্বিঘ্নে তার নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছিলেন। ওই রিপোর্টে বলা হয়েছে, এই ফাঁস হওয়া বার্তাগুলো দেখাচ্ছে এপস্টাইনের জগতে নারী ছিল মুদ্রা, ক্ষমতাবানদের সঙ্গে সম্পর্ক গড়ার উপায়, প্রভাব বিস্তারের হাতিয়ার। এই জাল শুধুমাত্র আমেরিকার মধ্যে সীমাবদ্ধ ছিল না। অনিল আম্বানির সঙ্গে যোগাযোগ প্রমাণ করে এপস্টাইনের নেটওয়ার্ক ছিল আন্তর্জাতিক। আম্বানি পরিবার নিয়ে হোমওয়ার্ক করেছিলেন এপস্টাইন। নথি অনুযায়ী এপস্টাইন শুধু যোগাযোগ করেই থেমে থাকেননি, তিনি আম্বানি পরিবার সম্পর্কে জানার জন্য আলাদা করে বইও অর্ডার করেছিলেন। এর মধ্যে ছিল আম্বানি অ্যান্ড সন্স, স্টর্মস ইন দ্য সি উইন্ড, আম্বানি ভার্সেস আম্বানি। তিনি এতে স্পষ্ট, তিনি বুঝতে চাইছিলেন কে অনিল আম্বানি, কি তার ক্ষমতা আর পারিবারিক দ্বন্দ্ব কোথায় দাঁড়িয়ে। ধীরুভাই আম্বানির মৃত্যুর পর 2002 সালে দুই ভাই মুকেশ ও অনিল প্রকাশ্যে বিভক্ত হন ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে। মুকেশ আমদানি পান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তেল, টেলিকম, রিটেল, পেট্রোকেমিক্যাল, মিডিয়া। আজ তিনি এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি। আর অনিল আম্বানি পান পরিকাঠামো, বিদ্যুৎ ও টেলিকম কেন্দ্রিক ব্যবসা। এই বিভাজনের পর একসময় অনিল ছিলেন বিলিয়নিয়ার, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সাম্রাজ্য ভেঙে পড়ে। 2020 সালে ব্রিটিশ আদালতে অনিল আম্বানি দাবি করেন তার নেট ওয়ার্থ 0। একসময় যিনি কোটিপতি ছিলেন, তার এই পতন ভারতীয় কর্পোরেট ইতিহাসে নজিরবিহীন। একটা মামলায় শেষ মুহূর্তে মুকেশ আম্বানির হস্তক্ষেপে অনিল জেল এড়ান,
$8 কোটি জরিমানার অর্থ দিয়ে। এই ঘটনাগুলো অনিল আম্বানির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। 2025 সালের ফেব্রুয়ারি শুরুতে ভারতের সুপ্রিম কোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নির্দেশ দেয় অনিল আম্বানি এবং তার সংস্থাগুলোর বিরুদ্ধে বৃহৎ ব্যাংক জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখতে একটা বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের। এর ফলে তদন্ত চলাকালীন অনিল আম্বানিকে দেশ ছাড়তে নিষেধ করা হয়েছে। এই প্রেক্ষাপটে এপস্টাইন সংক্রান্ত পুরনো নথি নতুন করে সামনে আসায় বিতর্ক আরও তীব্র হয়েছে। দীপক চোপড়ার কাছে আম্বানিকে নিয়ে মতামত চান এপস্টাইন। নথি অনুযায়ী এপস্টাইন শুধু নিজের ধারণার ওপর ভরসা করেননি, তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছে অনিল আম্বানির বিষয়ে মতামত চেয়েছিলেন। লেখক ও আধ্যাত্মিক চিন্তাবিদ দীপক চোপড়ার মন্তব্য ছিল সরাসরি, খুব ধনী, খুব বেশি মনোযোগ আকর্ষণ করতে আগ্রহী এবং তারকা খ্যাতি সম্পর্কে অত্যন্ত সচেতন। তিনি আরও যোগ করেন, ভাইদের মধ্যে সম্পর্ক ভালো নয়। এপস্টাইন আমেরিকান শিল্পপতি থমাস প্রেটজকারের সঙ্গেও কথা বলেন। প্রেটজকার জানান তিনি দুই ভাই কাউকেও খুব একটা চেনেন না। তিনি পরামর্শ দেন পিটার থিয়েলের সঙ্গে পরিচয় করানো যেতে পারে। এই তথ্য দেখায় এপস্টাইন কিভাবে এক প্রভাবশালীকে আরেক প্রভাবশালীর সঙ্গে জুড়ে দেবার চেষ্টা করতেন। দু সালের মে মাসে নিউ ইয়র্কের সাক্ষাতের পর এপস্টাইন অনিল আম্বানিকে বার্তা পাঠান, আজকের দিনটা দারুণ কাটলো, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। একটা সাধারণ সৌজন্যমূলক বার্তা, নাকি আরও গভীর কোনো সম্পর্কের ইঙ্গিত, নাকি শুধু এটুকুই বলে এই সম্পর্ক ছিল, এই যোগাযোগ ছিল, এর বাইরে কি হয়েছিল তা তদন্তের বিষয়। এই ফাঁস হওয়ার নথিগুলো কোনো আদালতের রায় নয়, কিন্তু এগুলো এমন কিছু প্রশ্ন তোলে যেগুলো উপেক্ষা করা যায় না। জেফ্রি এপস্টাইনের নেটওয়ার্ক কতটা গভীর ছিল, প্রভাবশালীদের সঙ্গে তার সম্পর্কের প্রকৃতি কী ছিল, ক্ষমতা ও অর্থের দুনিয়ায় নারী কিভাবে লেনদেনের বস্তু হয়ে উঠেছিল। অনিল আম্বানির নাম এই নথিতে উঠে আসা মানেই অপরাধ প্রমাণ নয়, কিন্তু এটা স্পষ্ট করে দেয় এপস্টাইনের অন্ধকার জগৎ শুধু পশ্চিমে সীমাবদ্ধ ছিল না। এই কেচ্ছা শুধুমাত্র অতীতের গল্প নয়, এটা ক্ষমতা, নৈতিকতা, জবাবদিহির এক কঠিন প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি পাওয়া যায়নি। আপনাদেরকে জানিয়ে রাখি, কুখ্যাত আমেরিকান অপরাধী জেফ্রি এপস্টাইনের ফাইলগুলো প্রকাশ করেছে আমেরিকার বিচার বিভাগ বা ডিপার্টমেন্ট অফ জাস্টিস। আমেরিকার বিচার বিভাগের ওয়েবসাইটে পোস্ট করা হচ্ছে এই ফাইলগুলো। জানিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে, কারণ এই এপস্টাইন ফাইলে রয়েছে গোটা বিশ্বের বহু বিশিষ্ট মানুষের নাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।